এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। একজন মাফিয়ান ছেলেকে বিয়ে করার সূত্রপাত ধরে এগিয়েছে মাহিরা এতদিন। এখন তার নিকট একজন মাফিয়ান ছেলে দাঁড়িয়ে রয়েছে। এটা যে অবিশ্বাস্য ব্যাপার। মুখে মোটা হুডি পরিহিত, অ্যাডজাস্ট মাস্ক রয়েছে, শরীরের পোশাক সর্বত্র কালো, ডান পকেটের অর্ধভাবে উকি দেওয়া সিল্কের সরু রুমালটিও কুচকুচে কালো বর্ণের, ভারী ভারী পাপড়িও জোড়া ভ্রু বিশিষ্ট তার রহস্যময় আখি যুগল এক দৃষ্টিতে মাহিরাকে আপাত মস্তক দেখছে। তাকে দেখতে মাফিয়ান বয় বলে গণ্য করেছে মাহিরা। সে ভয় মৃদু পায়ে এক কদম পিছিয়ে এলো। মাফিয়ান ছেলেটি তাকে স্পর্শ করার জন্য বা হাত উঁচু করতেই ফোনের তীব্র ভাইব্রেশন বাধা সৃষ্টি করল। মোটা কালো স্নিকার্সের শব্দ তুলে বড় বড় পা ফেলে চোখের পলকে মিলিয়ে গেল অন্ধকার গলির মাঝে। মাহিরা একই স্থানে দাঁড়িয়ে রয়েছে, নিজেকে ধাতস্থ করার চেষ্টার ফল শূন্য। মস্তিষ্ক থেকে মাফিয়ান ছেলেটির শক্ত কাঠামো দেহের প্রতিবিম্ব কিছুতেই যাচ্ছে না। কাচের গ্লাসের ন্যায় আটকে রয়েছে হৃদয়। মাহিরা ঘন ঘন চোখের পলক ফেলে ডানে বামে তাকিয়ে পেছনের রাস্তা ধরে দৌড়ে মেইন রাস্তায় এসে থামল। বড় দীর্ঘশ্বাস টেনে টুনে খালি রিক্সা খুঁজতে লাগলো। আপাতত বাড়ি যাবার ভীষণ তাড়াতাড়। ভাগ্যিস একটা খালি রিক্সা মিলে চেপে বসলো। অর্ধবয়স্ক লোকটিকে উত্তেজিত হয়ে বলল, এই মামা, কামরাঙ্গীরচর হাজিবাড়ি যাব। লোকটি যাবার সম্মতি দিয়ে এগিয়ে যাচ্ছে। মাহিরা রিক্সা শক্তভাবে বসে পূর্বের ঘটনাগুলো মনে মনে আওড়াতে লাগলো। মামাতো ভাইয়ের সুন্নতে খাতনা করানো হয়েছে, বড় অনুষ্ঠান হবে বলে আজ রাতে হলুদের অনুষ্ঠান আয়োজন করেছে। বাড়ির সবাই সেখানেই ছিল। অনুষ্ঠানে অর্ধ অবধি রেখে মাহিরা একা চলে আসছে বাড়িতে। অবশ্য মা কয়েকবার নিষেধ করেছিল, সে শোনেনি। বরঞ্চ আরো এক ধাপ এগিয়ে বলেছে, সাংবাদিকের আবার কিসের ভয়? কত শত গলিপথে চলতে হয় তাদের। আরো অনেক কথা বলে মাকে শান্ত করে এসেছে সে। মামা বাড়ি মিরপুর 10-এ। বড় বড় বিল্ডিং এর গলিপথগুলো শীতের রাতে ফাঁকা। রাত এখন 12টার কাছাকাছি। কাল ভোরে জরুরি কাজ আছে, এজন্যই বাড়িতে আসার এত তাড়া। ওই হুলোর অধিক ভলিউমে গান বাজনা তেমন একটা পছন্দ করে না মাহিরা। সমবয়সী কাজিন নেই দেখে দ্রুতই ফিরে আসার বেশি তাড়া ছিল। বাড়ির নিচে এসে কয়েক কদম হেঁটেই বুঝতে পারে কোলাহল কমে এসেছে অনেকটা। শহর জুড়ে নেমে এসেছে নীরবতার প্রখর। ধীর পায়ে এগিয়ে যাচ্ছে গলির মাঝখান দিয়ে। দুপাশে রয়েছে বড় বড় দালান কোঠা। একটি অন্ধকার বিল্ডিং এর সামনে পা রাখার সঙ্গে সঙ্গে মুখোমুখি হয় আগন্তুক ব্যক্তির সাথে। মাহিরা চমকে ওঠে। তার আগাগোড়া মাপার মধ্যেই মনের ভেতর উকি দেয় মাফিয়া বিষয়টি। ছেলেটিকে মাফিয়া টাইপ লাগছে তার। ভয়ে তার গলা শুকিয়ে আসছে যেন তার। মাফিয়া ছেলেটির চাহনি সে উপেক্ষা করতে পারেনি। এক দৃষ্টিতেই তাকিয়েছিল তার দিকে। অন্ধকারের মাঝেও আখি যুগল দুটি যেন জলজল করছে। ভেবে শরীর গরম হয়ে শিউরে উঠে মাহিরার রিস্কার হুড শক্তভাবে চেপে ধরে। সে আরো একটি বিষয় লক্ষ্য করেছে, তা হলো সুবাস। মাফিয়ান ছেলেটির শরীর থেকে চমৎকার একটি সুবাস আসছিল, যা মন এবং মস্তিষ্ক রিফ্রেশ করে দিতে পারে নিমিষেই। তবে মাহিরা তা হয়নি, কেননা সে ভীতু হয়ে ছিল তাকে দেখে। স্বাভাবিক, হঠাৎ করে একটি অচেনা ছেলের সম্মুখীন যে কোনো নারী ভীতু হতে বাধ্য। মাহিরার সঙ্গে তেমনটি হয়েছে। সারা রাস্তা মাফিয়ানকে নিয়ে ভাবতে ভাবতে বাড়ির সামনে এসে কখন যে রিক্সা থেমেছে টেরও পায়নি সে। রিক্সা চালকের ডাকে ধ্যান ফিরল তার। ভাড়া সম্পূর্ণ করে তালা খুলে ভেতরে এলো। দরজা লাগিয়ে সোফায় ব্যাগটি রেখে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে বিছানায় এলো ঘুমানোর জন্য। তখনই মায়ের কল রিসিভ করে সঙ্গে সঙ্গে মাহিরা উত্তেজিত হয়ে ড্রয়িং রুমে এসে টিভি ছাড়ল। আর তখনই 5তলা বিল্ডিং এর বোম ব্লাস্টের খবরটি সারা চ্যানেল জুড়ে প্রচার হচ্ছে। মাহিরার হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করছে। হাতের রিমোট নিয়ন্ত্রণ করা যেন দায়। কোনো মতে একটা চুলে বসে অনবরত ঢোক গিলছে। উঠে পানি পান করার শক্তিটুকু যেন তার মধ্যে অবশিষ্ট নেই। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। টিভি বন্ধ করে ফ্লোরে পানে
দৃষ্টি নিবদ্ধ রাখলো। আওড়াতে লাগলো আগের ঘটনাগুলো। যে বিল্ডিং এর নিকট থেকে সে একটু আগে এসেছে, সেখানে এত বড় হামলা কিভাবে ভেবে মাহিরার ভয় শরীর কাঁপছে। হঠাৎ মস্তিষ্ক নাড়া দিয়ে উঠে মাথায় তড়াপ করে উঠল মাফিয়ার দৃশ্য। তার সঙ্গে সেখানেই দেখা। হয়তো সে তাড়াহুড়োয় বের হচ্ছিল বিল্ডিং থেকে। তবে কি মাফিয়ান ছেলেটি এই কাজে জড়িত? তার প্রশ্নের কেন্দ্রবিন্দু মাফিয়ানকে নিয়ে। আচমকা দেখা, আবার এত বড় ঘটনা, সে কিছুতেই মেনে নিতে পারছে না। এক প্রকার মানতে নারাজ সে। তার একটি বদ অভ্যাস রয়েছে, অতিরিক্ত টেনশন হলে অধিক নিদ্রা ভর করে। এখনো তাই হলো। চোখে ঘুম এসে ভর করেছে। কোনো মতে লাইট অফ করে শেষ তলিয়েছে ঘুমে মিনিট কয়েক বাদে। ফায়ার প্লেসের কাছাকাছি ইজি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে রয়েছে সুদর্শন সুঠাম দেহের অধিকারী এক যুবক। নাম নিহাল খান। নিবিড় আদল যুক্ত দুপাশের কপল বেয়ে আসা সরু চুল আর তার আখি যুগলের নেত্রকোনা ছুঁয়েছে। পাশেই রয়েছে তার প্রিয় পোষা স্ন্যাক কিং কোবরা। ডান হাতে বে গলার উপরের অংশে এসে থামলো। নিহালের ডান পাশের ঘাড়ে কালো বর্ণের স্ন্যাকের ট্যাটু চকচক করছে। কোবরার পিচ্ছিল দেহখানা আগুনের কুসুম রঙের আলোয় লালচে ধূসর দেখাচ্ছে। নিহাল সেন্টার টেবিল থেকে ড্রিঙ্কসের গ্লাসটি চুমুক বসায়। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো ওমর। নিহালের বিয়ে হলেও ছোট ভাইয়ের সমতুল্য সে। ওমর মুখে গর্বিত ভাব বজায় রেখে তার উদ্দেশ্যেই বলা, খন্দকার বিল্ডিং ধ্বংস। কথাটি কর্ণকুহরে পৌঁছাতে নিহালের ঠোঁটে তীর্যক হাসি রেখা প্রস্ফুটিত। গ্লাসটি রেখে বড় মনিটরের দিকে ইশারা করতে ওমর সেটি অন করল। সময় চ্যানেলের সহ আরও বিভিন্ন চ্যানেলটি খবর প্রচার হচ্ছে। আরও মিনিট পাঁচেক দুজন খবর দৃষ্টাদৃষ্ট করার পর ওমর নিহালের পাশের গদিতে বসে প্রশ্ন ছুড়ল, কোনো রেকর্ড হয়েছে আপনার? নো। ওমরের কথা শেষ হবার পূর্বে নিহাল বলে উঠল। ওমর চুপ হয়ে কোবরার পানে তাকালো। এই কোবরাকে নিহালের সমতুল্য ভীষণ ভয় পায়। নিহাল কোবরার উপর থেকে দৃষ্টি সরিয়ে অচেনা সেই মেয়েটির কথা স্মরণ করছে, যার সঙ্গে কাল খন্দকার বিল্ডিং এর সামনে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়েছে। প্রত্যক্ষ সাক্ষী সেই মেয়েটি। তাকে কেবল সেই বিল্ডিং এর সামনে দেখেছিল। নিহাল গুরুগম্ভীর কণ্ঠে ওমরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলা, খন্দকার বিল্ডিং এর কাছে একটা মেয়ের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে, খোঁজো তাকে। কিভাবে? এনি ক্লু? ওকে। ওমর প্রশ্ন রাখে। নিহাল আগে যুগল বন্ধ করে মিনিট কয়েক ভাবে মেয়েটির কথা। পরনে জাঁকজমক পোশাক, মুখশ্রীতে সাজসজ্জার হালকা ভাঁজ, আবছা আলোয় মেয়েটির আদলের রূপ মাধুরী যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রমুগ্ধের ন্যায় অবলোকন দৃষ্টি নিবদ্ধ ছিল তার। অমনোযোগী হাত বাড়িয়ে দেবার এক পর্যায়ে ওমরের কল আসার ফলে ধাতস্থ করে এড়িয়ে এসেছে তাকে। আখি যুগল খুলে ওমরকে ভারী গলায় বলল, মেয়েটি মূলত কোনো ফাংশন থেকে এসেছে। আশেপাশে খোঁজো কোন ফ্ল্যাটে ফাংশন হচ্ছে। লোকদের পাঠাচ্ছি, বাট সিক্রেটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওমর সম্মতি জানিয়ে কামরা ত্যাগ করল। নিহাল কোবরাকে গায়ে জড়িয়ে নিউজ দেখছে। সকাল সকাল খন্দকার বিল্ডিং এর পোড়া নিউজ কভার করতে এসেছে মাহিরা। মাইক হাতে বিভিন্ন আগুনের বিষয় তুলে ধরছে এবং ভিডিও রেকর্ড করছে অন্য একজন ছেলে। তার আসার ইচ্ছেই ছিল না, স্যারের জোড়াজুড়িতে আসতে হয়েছে। তাদের মতো অন্যান্য টিভি নিউজ সংরক্ষণ করতে এসেছে অনেকেই। তাদের চ্যানেলের নাম ছিল জেড টিভি। আগের মানুষের চাপ কম থাকলেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অধিক মাত্রায়। ঘণ্টাখানিক পর মাহিরা সেইখান থেকে চায়ের দোকানের পাশে বেঞ্চটিতে বসল। হতাশ জড়িত গলায় বলল, মাহিরা, জিতান, আমি এই নিউজটি হ্যান্ডেল করতে পারছি না, কেন জানি মন টানছে না আমার। কোনো সমস্যা? মাহিরার মনে উঠে কাল রাতে সেই ছেলেটির কথা। পরপরই কথা ঘুরিয়ে বলল, জানি না। জিতান কিছু বলার পূর্বেই মাহিরার ফোন বেজে উঠল। মায়ের কল পেয়ে জিতানকে দোকানে বসতে বলে পিছনের ফাঁকা স্থানে এলো। বলো আম্মু। আসবি কখন? মাহিরা হাত ঘড়ির পানে এক পলক ছেয়ে বলল, 1টা বাজে চলে আসবো। সালামি। তুমি দিয়ে দিও। আচ্ছা, জলদি আসিস। ওকে রাখো।
বলেই মাহিরা আগে কল রেখে দেয়। সরু নিঃশ্বাস ফেলে পেছনে ফিরে দেখে তিনজন কালো কোট প্যান্ট পরিহিত লোক গুরুগম্ভীর মুখশ্রীতে দাঁড়িয়ে রয়েছে। তাদের দৃষ্টি মাহিরার উপর। কয়েক কদম তাদের দিকে এগিয়ে এসে মাহিরা সরস্বরে জানতে চাইল। কিছু বলবে কি? একজন লোক একই স্বরে তাকে বলল। মাহিরা জি, বলুন। আমাদের সঙ্গে যেতে হবে। ভ্রুকুটি করে বলল। কেন? বস আপনার সাথে দেখা করবে। কে বস? কোন বস? উত্তেজিত হয়ে বলল। প্লিজ ম্যাম, আমাদের সঙ্গে চলুন। আমি যাব না। কাঠিন্য স্বরে বলে সে। সরি ম্যাম। বলতে বলতে স্বাভাবিকভাবেই লোকটি মাহিরার মুখে আলতো করে রুমাল চেপে তোল। কয়েক সেকেন্ড হকচকিয়ে উঠে অচেতন হয়ে গেল মাহিরা। কালো রঙের হাইস থেকে দুজন করে নারী ও পুরুষ উভয়ে বেরিয়ে এলো। নারী দুজন অচেতন মাহিরাকে গাড়ি থেকে নামালো। আলিশান প্রাসাদের ন্যায় সবুজ রঙের বাড়ির ভেতর একে একে মাহিরাকে নিয়ে প্রবেশ করলো। বিশাল হল রুমের একটি সোফায় মাহিরাকে শুয়ে সবাই পেছনে এসে স্থির হয়ে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে দ্রুততম পায়ে নিহাল নেমে আসছে। কপালে সেই সরু সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে দুলছে। তার পেছনে ওমর নামছে। শার্টের বোতামের ফাঁকে উন্মুক্ত ফর্সা বুকে এক গাছ লোম উকি দিচ্ছে। নিচে এসে দাঁড়াতেই একজন কোট পরিহিত লোক নিহালের দিকে এগিয়ে এলো। লম্বাটে বেগুনি রঙের কোট নিয়ে নিহালের বাহুতে তুলে দিয়েই সে পাশে সরে গেল। নিহাল মুখে কালো রঙের মাস্কটি ঠিক করতে করতে মাহিরার মুখোমুখি গদিতে বসল। পাশেই এসে বসলো ওমর। কপালের ছোট ছোট চুলগুলোর ফাঁক দিয়ে মাহিরার আদলের দৃষ্টি স্থির রাখলো। নেভি ব্লু রঙের সালোয়ার কামিজ পরিহিত মাহিরার ফর্সা গায়ের রং উজ্জ্বল দেখাচ্ছে। খোলা চুল, সাজবিহীন মুখশ্রী, আজ যেন ন্যাচারাল সৌন্দর্য ফুটে উঠেছে তার অমন আদলে। নিহাল নজর সরিয়ে ওমরকে গম্ভীর গলায় নির্দেশ দিল জ্ঞান ফিরিয়ে আনার। ওমর একটি মেয়েকে ইশারা করে। তার ইশারা অনুসরণ করে মেয়েটি পানির বোতল থেকে মৃদু পানি হাতে ঢেলে মাহিরার চোখে মুখে ছিটিয়ে দিল। কপাল চোখ কুচকে এলো মাহিরার। আলতোভাবে চোখ মেলে হালান ছেড়ে উঠে বসলো সে। চোখ পিটপিটিয়ে খুলে সামনে পেছনে এত মানুষকে দেখে ভয়ে হকচকিয়ে ওঠে। নিহাল মাহিরার পেছনে লোকগুলোকে হাতের ইশারায় চলে যেতে বলে তারা চলে যায়। মাহিরা মনে হয় বিন্দু বিন্দু সাহস সঞ্চয় করেছে। ভয়ের রেশ কাটিয়ে নিহালের উদ্দেশ্যে তেজি গলায় শুধায়। আমাকে কিডন্যাপ করার কারণ কি জানতে পারি? নিহাল হালকাভাবে আঁখি যুগলে পলক ফেলে গম্ভীর গলায় বলল। নাইস টু মিট ইউ। টুকুটি করে জানতে চাইলো মাহিরা। রিসেন্টলি আমাদের একবার দেখা হয়েছিল। কোথায়? কখন? গমগমে আওয়াজে বলে। খন্দকার বিল্ডিং এর নিকটবর্তী এরিয়ায়। মাহিরা ভীতিকর চোখ মুখে এখন সুস্পষ্ট। অচেনা ছেলেটিকে মাফিয়া বলে গণ্য করেছে। এখন সেই মাফিয়ান কিনা। এখন তার মুখোমুখি ভয়ে কয়েকটি ফাঁকা ঢোক গিলে নিহাল গলার স্বর আগের ন্যায় গম্ভীর রেখেই পড়ে। ইউ একজন জার্নালিস্ট যারা সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই নিউজ প্রচার করছে। মাহিরার মৃদু রাগ হয়। স্বর দমিয়ে বল। আপনার বিষয়ে নিউজে কিছু উল্লেখ করিনি, তবে কেন আপনি একজন জার্নালিস্টকে অপমান করছেন? আপনার কোনো রাইট নেই অপমান করার। তাচ্ছিল হাসলো নিহাল। হাসি তার চোখের মাধ্যমে বুঝতে পারে মাহিরা ভীষণ রাগ হয় তার। নিজেকে স্বাভাবিক রেখে ফের বলল। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? যদি আমাকে ওয়ার্নিং দেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তো মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলুন, নয়তো ওমর পাশ থেকে রাগান্বিত সুরে জানতে চাইল। আমি আপনাদের মতো কুখ্যাত মাফিয়াদের ভয় করি না। ওল্ড ডায়ালগ, স্টুপিড ওয়েমেন। বলেই নিহাল মুখ ঘুরিয়ে নিল। মাহিরা অপমান বোধ অনুভব করলো। ধৈর্যের সীমা অতিক্রম এক প্রকার চেঁচিয়ে বলল। কালকের ধ্বংসের লীলা আপনি করেছেন, তার খবর আমি প্রচার করব। আপনাকে প্রকাশ্যে নিয়ে আসব, খুলে দিব আপনার ভদ্রতার মুখোশ। প্রমাণ চাইলো ওমর। মাহিরা দমে গেল। আসলেই তো প্রমাণ তার কাছে নেই যার মাধ্যমে তাকে প্রকাশ্যে আনতে সক্ষম। নিজের ওয়েট বাঁচাতে বলল। নিহাল জোগাড় করব। ম্লান হাসলো, গম্ভীর গলায় বলল। গো টু হেল। বলতে বলতে নিহাল বেরিয়ে গেল বডিগার্ড সহ। মাহিরা চেঁচিয়ে কিছু বলতে নিল, থেমে যায়। প্রচুর রাগ হচ্ছে তার।
ওমর সেখানে বসে মাহিরা রাগান্বিত মুখশ্রী পরিদর্শন করছে। কেন জানি মাহিরাকে মজার চরিত্র হিসেবে মনে হচ্ছে তার কাছে। ওমরের চাহনি দেখে মাহিরা খেকিয়ে উঠল। কি দেখছেন? এলিয়ান মেবি। বলতে বলতে ওমর মৃদু হাসল। মাহিরা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল, বলল, অভদ্র লোক, আমি চলে যাব। যাবেন, তবে আমাদের ব্যাপারে যদি কাউকে কিছু জানিয়েছেন তাহলে। লাস্টের টুকু বলতে বলতে ওমর মুচকি হাসল। মাহিরা ওমরের হাসির মাধ্যম বুঝতে পারে তাকে ইনডাইরেক্টলি ওয়ার্ন করছে। ওমর মাহিরার ব্যাগটি এগিয়ে দিয়ে আরো বলে, নিহাল ভাইয়ার সাথে দেখা হবার বিষয়টিও যেন গোপন থাকে। এখন আপনি যেতে পারেন, আপনাকে বাড়িতে দিয়ে আসা হবে। মাহিরা ব্যাগ নিয়ে বিনা বাক্যে ওমরকে উপেক্ষা করে বেরিয়ে এলো। একজন মেয়ে তাকে গাড়িতে উঠে বসতে বলে, সে বসে। তাকে তার বাড়ি অবধি দিয়ে আসা হয়। কক্ষে এসে ব্যাগ থেকে ফোন বের করলো। 10টি মিসড কল দেখা যায় মায়ের, আর 5টি ছিল জিতানের। মাহিরা পূর্বের ঘটনা ভুলে আগে তৈরি হয়ে নিল অনুষ্ঠানে যাবার জন্য। রিস্কায় চেপে জিতানকে বাড়িতে চলে আসার বার্তা পাঠিয়ে দেয়। কমিউনিটি সেন্টারে এসে মায়ের ঝাড়ি খেতে হয়েছে। বাবা নেই তার। মায়ের শত ঝাড়িতেও তার বিন্দুমাত্র রাগ অনুভব হয় না। পাশে এসে ছোট বোনও দাঁড়ালো। মায়ের ঝাড়িকে তোয়াক্কা না করে বোন মীরাকে উদ্দেশ্য করেই বলল, কি সাজ দিলি, পুরাই মুরগির বাচ্চার মতো লাগছে। বলেই হেসে ফেলে মাহিরা। মীরা রাগী চোখে বোনকে দেখছে। সেন্টার ভর্তি মানুষজন দেখে কিছু বলতে পারছে না। মহিমা বেগম থমকে দিলেন মাহিরাকে। চুপ হয়ে রইল। খাওয়া শেষে এক পাশে বসে ফোনের নোটপ্যাডে কাল রাতের ঘটনা শুরু থেকে আজকের ঘটনা নোট করছে। এত দূর টাইপিং করতে দেখে মীরা সরু চোখে তাকায়, তবে মুখ খুলে না। কেননা এটা মাহিরার রোজকার কাজ, নতুন কিছু নয়। দানবের মতো বড় কালো রঙের ঈগল পাখিটি তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে হল রুমের সর্বত্র। পরিশেষে তার মালিকের হাতের উপর বসল। তার পিয়ে নাসিম এসে ঈগলের মালিক তেজান শেখকে অনুসরণ করে বলা, বস, খন্দকার আত্মহত্যা করেছে। আত্মসমর্পণের ভয়ে নাকি নিজের দুর্ভাগ্যের কারণে? সুইসাইড নোটে মৃত্যুর ড্রাইভার লেখেনি। এটা প্ল্যানিং মার্ডার। নিশ্চয়ই স্নাক গ্রুপের লোক করেছে। তেজান বাঁকা হাসল। তার হাসির এক প্রকার সম্মতি দিচ্ছে নাসিমের বক্তব্য সঠিক। নিহাল এখন কোথায়? ঘাড় বাঁকিয়ে নাসিমের পানে তাকে জিজ্ঞেস করলো, বাংলাদেশে। ইমিডিয়েটলি টিকিট বুক করো, আমিও যাব বাংলাদেশে। যদি নিহাল জানতে পারে? এখনো অবধি নিহাল আমাকে দেখেনি। আপনি নিহালকে দেখেননি, আমরাও দেখিনি নিহালের ফেস। এক মোলাকাত অতি জরুরি। আমাদের এত ক্ষয়ক্ষতি। পাস্টকে ফিউচারে নেবে না, প্রেজেন্ট নিয়ে থিঙ্ক করো। নাসিম নিরুত্তর হয়ে তেজানের কথার অর্থগুলো মিলাতে লাগলো। পরপরই উৎসুকভাবে জিজ্ঞেস করলো, আপনি নিহালকে এত ঘৃণা কেন করেন? তেজান উত্তর দেয় না। ক্ষীণ নয়নে তাকিয়ে রইল নাসিম। উত্তরবিহীন হলো। ত্যাগ করতে নিলে তেজান বলল, মানুষের মাংস রেডি করো, এগুলোর বড্ড খিদে পেয়েছে। জি। নাসিম সায় দিয়ে বেরিয়ে এলো। নাম নিহাল খান, সে একজন মাফিয়া গ্রুপের লিডার। আশেপাশে সব লোক তার চেলাপেলা, কিন্তু ভাবতে বসে মাহিরা নিহালকে নিয়ে হাজারটা ভাবনা জটলা পাকিয়েছে। কোথা থেকে এসেছে, আদৌ সে বাংলাদেশি নাকি বাহিরের কান্ট্রির অজানাতা। শুধু ড্রাইভারের মুখে তাদের বসের নামটি জানতে পেরেছে, আর কোনো বিষয় প্রশ্ন করে উত্তর মেলেনি। যেন লোকটি মুখে সুপার গ্লু লাগিয়েছিল। তাকে নিহালের ব্যাপারে সব তথ্য বের করতে হবে। যদি সব প্রমাণ একত্রিত করতে পারে তবেই তার প্রমোশন আটকানোর সাধ্য আর কারণ নেই। মনে মনে এসব ভেবে খুশি হয়। তারপর আবার এও ভাবে, খন্দকার বিল্ডিংয়ের কথা, পুরাতন এবং ফাঁকা বিল্ডিং কেন ধ্বংস করতে হলো? তাহলে কি বড় রহস্য লুকিয়ে আছে ধ্বংসের পেছনে? তার সকল প্রশ্নের কেন্দ্রবিন্দু নিহাল খান। রাতে জিতানের সঙ্গে সুপার শপে এসেছে মাহিরা। ভাইয়ের ছেলের জন্মদিনের উপহার নেবার জন্য মাহিরাকে নিয়ে এসেছে। এক প্রকার জোরপূর্বক নিয়ে এসেছে বলা যায়। 5 বছরের বাচ্চার কি পছন্দ তা জিতানের ধারণা ব্যতীত মন্তব্য শুনে মাহিরা বিরক্ত। ভেতরে প্রবেশ করে মাহিরা কেনা শেষে অপর প্রান্তে এসে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এরপর জিতানের যা যা প্রয়োজন সেগুলো কিনতে বলে প্রথম দিক থেকে দ্বিতীয় পাশে আসার পর ওমরের সঙ্গে ওর বডিগার্ডদের দেখতে পায়। মাহিরা দ্রুত নিজেকে সরিয়ে নেয়।
যাতে তারা তাকে না দেখতে পায়। পরপরই লুকিয়ে উকি দিয়ে তাদের পর্যবেক্ষণ করে, মনে মনে কিছু শব্দ আওড়িয়ে না দেখার ভান ধরে এগিয়ে যায় তাদের নিকট। পাশ থেকে একটি নুডলসের প্যাকেট নেবার সময়কালীন ওমর মাহিরার মুখশ্রীর পানে চেয়ে হেসে জিজ্ঞেস করে, আরে জার্নালিস্ট যে, কি খবর? মাহিরা জেদ নিয়ন্ত্রণ করে ওমরের দিকে হালকা ঝুঁকে নিজের আদলে আঙুল তাক করে রাশভারী গলায় বলল, দেখুন তো হোয়াট? পাল্টা প্রশ্ন। কোথাও জার্নালিস্ট লেখা আছে কিনা? ওমর মাহিরার কথা আহামক হয়ে মুখ ঝুলিয়ে কিঞ্চিত বিরক্ত গলায় বলল, নেই। তাহলে বলার কি প্রয়োজন? ঢোল পিটিয়ে মানুষজনদের শোনাতে হবে আমি জার্নালিস্ট? বলতে বলতে এক হাত কোমরে রাখলো মাহিরা। ওমর ফিক করেই হেসে দিল। মাহিরার বাচ্চা সুলভ কথা শুনে বলে, আমিও আমার বডিগার্ডরা জানি, অন্যদেরকেও জানাই, কি বলো? দরকার নাই ভাই, আপনি আপনার কাজ করেন। ওকে ওকে, তোমার নামটা কি জানো মাহি? মাহিরা। নেক্সট টাইম জার্নালিস্ট বলে ডাকবেন না। গমগমে গলায় বলল ওমর মাথা নাড়িয়ে সায় দিলে। মাহিরা এবার স্বাভাবিক গলায় বলল, আপনার নাম কি? ওমর। আগে পেছনে কিছু নেই? ওমর খান। নিহাল খানের ছোট ভাই আপনি? ভাই বন্ধু দুটোই। আপনারা কি বাংলাদেশেই থাকেন? ওমর একটা পটেটো চিপস মাহিরার হাতে ধরিয়ে দিয়ে বলল, জাস্ট ফর ইউ। বলেই সোজা হাঁটতে লাগলো। পেছনে যেতে নিলে ওমর চেঁচিয়ে বলল, ডোন্ট ফলো মি। মাহিরার কপালের ভাঁজ দেখা যায়। মিনিট কয়েক ওমরের যাবার পানে তাকিয়ে থাকে। তারপর বেঞ্চি কেটে পেছনে ফিরতেই একটি অচেনা ছেলের সঙ্গে ধাক্কা লাগে মাহিরার। দ্রুত বেগে ছেলেটির মুখে সরি শব্দটি শুনতে পায় মাহিরা। আপাতমস্তক তাকে মেপেই মাহিরাও ছেলেটির প্রতি উত্তরে দুঃখিত জানায়। ছেলেটি মৃদু হেসে বলল, ভুলটা আমারই ছিল। না না না, আমার ছিল। আচমকা পেছনে তাকানোর ফলে ধাক্কা লেগেছে। যাক, আপনি স্বীকার করলেন। কিছু মেয়ে তো আমাদেরই ব্লেম করে সব ক্ষেত্রে। তেমনটা নয়, কিছু পাকনা মেয়ে রয়েছে, বুঝে কম, চিল্লায় বেশি, বোধ বুদ্ধিহীন আর কি। ছেলেটি হেসে ফেলে বলে, রাইট। আচ্ছা আসি। জি। মাহিরা সরু নিঃশ্বাস ত্যাগ করে এগিয়ে গেল। বিল মেটানোর সময় সেই অচেনা ছেলেটির সঙ্গে ফের দেখা হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে মাহিরা ছেলেটির নাম জানতে পারে, রাফিদ আহমেদ। চোখাচোখি হতেই তারা মৃদু হাসি প্রদান করে একে অপরের দিকে তাকিয়ে। জিতান মাহিরা বেরিয়ে এলো। রিস্কায় বসে মৃদু বাতাস উপভোগ করতে করতে জিতান বলল, তুমি কি শপে কারোর সাথে কথা বলেছিলে? মাহিরা সেকেন্ড কয়েক ভাবে, তারপর বলে, একজনকে সাহায্য করছিলাম আর কি। ও শোনো, কাল মীরাকে নিয়ে সন্ধ্যার দিকে চলে আসবে। মোটো দেরি করবে না কিন্তু। আচ্ছা বুঝলাম। জিতান নানা রকম কথা বলতে লাগলো। মাহিরা চুপচাপ বসে শুধু হ্যাঁ না উত্তর দিয়ে যাচ্ছে। পরিশেষে বাড়িতে চলে এলো সে। তেজান বাংলাদেশে এসেছে ঘন্টাখানিক হলো। হোটেল ব্লু অ্যাঞ্জেলসে অবস্থান তাদের। ডিনার সেরে ওয়াইন নিয়ে বসেছে নাসিম পাশে বসে ল্যাপটপে বাংলাদেশের ম্যাপ দেখিয়ে স্থানগুলোর পরিচয় দিচ্ছে। তেজান গ্লাস রাখলো টেবিলের উপর, বাড়ি গলায় শুধায়, নিহাল নিশ্চয়ই আমার বাংলাদেশে আসার খবর জানে। জি, কি ওয়েলকামের প্রয়োজন ছিল। দরকার? নাসিম বিরক্ত ভঙ্গিতে বলে, ভীতু হয়ে রইল যদি তেজান রাগ দেখায়। এই কারণেই শুকনো ঢোক গিলে ব্যাপারটা সামলাতে বলে, বলছি আপনি কি কাল বের হবেন? ঢাকার এরিয়া ঘুরে দেখতে চাই। নিহালের লোক যদি আমাদের আটক করে? কোটি কোটি মানুষের পরোয়া নিহাল করে। ও নিশ্চয়ই চাইবে না তাদের কোনো ক্ষতি হোক। রাইট। আমার নিদ্রা প্রয়োজন। আই অ্যাম সো টায়ার্ড। ওকে। সকাল সকাল মীরা ব্যালকনিতে এসে দাঁত ব্রাশ করছে। দাঁত ঝকঝকে তকতকে করার পর মন খুলে দু হাত মেলে হিন্দি গান ধরল, বেখুদি বেখুদি। পাশ থেকে মাহিরা শব্দ তুলে চায়ে চুমুক ছেড়ে কিঞ্চিত বিরক্ত বোধ নিয়ে বলা, গেছে। বাকি গানটুকু সম্পূর্ণ করতে পারলো না মীরা। ফিরোজকে মাহিরার উদ্দেশ্যে বললা, ঠিক আছে। মাহিরা হাতের ইশারায় সামনে তাক করে দেখিয়ে দেখিয়ে বলছে, এই কলোনির কাকপক্ষীগুলো তোর বেহুদা গান শুনে ওই কলোনিতে পালিয়েছে। আপু খেকিয়ে উঠলো সে। মাহিরা নিজেও চিল্লিয়ে বললা, থাম, সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়তে বসতে হয়। তুই তো গান নিয়ে বসছিস। ব্রাশ করাও বারণ। বলেছি
এইটাই বোঝায় ফালতু। মহিমা বেগম চেঁচিয়ে রান্নাঘর থেকে 2 মেয়ের উদ্দেশ্যেই বললেন। ঝগড়া হলে এদিকে আয় তোরা, বাকি কাজগুলো সামলা। মীরা মুচকি হাসি প্রদান করে বলল। যাও যাও, ডাকছে। মাহিরা সরু চোখে বোনকে দর্শন করে যাবার সময় বলল, বিকেলে বার্থডে পার্টিতে যাব। কার? জিতানের ভাইয়ের ছেলের। আচ্ছা আচ্ছা। মীরা খুশি হয়ে গেল। মাহিরা মায়ের সঙ্গে হাতে হাতে কাজ ছেড়ে বেরিয়ে গেল। মাঝ রাস্তায় জিতান মাহিরাকে পিক করে। একত্রে কর্মস্থানে পৌঁছালো। আজ মিটিং রয়েছে। স্যারের কেবিনে উপস্থিত ছিল সকলে। মিটিং এর মূল টপিক ছিল মাফিয়াদের নিয়ে। মাফিয়াদের দল 2টি গ্রুপে অন্তর্ভুক্ত। একটির নাম দ্য স্ন্যাক গ্রুপ, অপরটির নাম দ্য ইগল গ্রুপ। প্রতিদ্বন্দ্বী তারা। স্ন্যাক গ্রুপের লিডার দুবাইয়ের সহ-প্রতিষ্ঠাতা। এখন পর্যন্ত তাদের লিডারদের ফেস কেউ দেখেনি। 5 বছর অতিবাহিত হয়েছে তাদের শত্রুতা। 2 গ্রুপ বাংলাদেশে রয়েছে। এখন তোমাদের কাজ তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে খুঁটিনাটি বের করা। তাদের নিউজ আমাদের চ্যানেলে প্রচার করলে টপে থাকবে চ্যানেল। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখন তোমরা নিজের মতো কাজ করো। যে মাফিয়াদের সম্পর্কে বেশি নিউজ জোগাড় করতে পারবে তাকে প্রমোশন দেওয়া হবে। আর হ্যাঁ, নিজেকে ছদ্মবেশে রাখবে। 2 গ্রুপ বাংলাদেশে শুনে সকলেই চমকেছে। প্রমোশনের কথা শুনে সবার মনে লোভ জন্ম নেয়। তবে মাহিরা ভাবে অন্য কথা, কারণ তাদের আগেই মাহিরার দেখা হয়েছে একজন মাফিয়া ছেলের সঙ্গে। তবে সে স্ন্যাক্স গ্রুপের লিডার নাকি ইগল গ্রুপের জানা নেই তার। খুঁজে বের করতে হবে। কিন্তু সে যে জার্নালিস্ট সেটা তাদের অজানা নয়। একটা জোরালো প্রমাণ করতে হবে যাতে সে তাদের সঙ্গে যুক্ত হতে পারে। মাহিরা। চৈতন্য ফিরল মাহিরা। জিতানের পানে ছুঁয়ে বলল, কি হলো? চলো যাই। মাহিরার সঙ্গে নিয়ে একত্রে বের হলো। মাঝপথে জিতানের থেকে আলাদা হয়ে মাহিরা শপে এলো। হাতে বেশি টাকা ছিল না। উন্নত মানের কিছু একটা গিফট নিয়ে বাড়ি ফিরবে সে, তবে কম বাজেটের মধ্যে। তার পছন্দ মতো গিফট কিনে বাকি টাকা দিয়ে শাকসবজি কিনে বাড়ি ফিরল। তখন ঘড়িতে 2টা ছুঁই। দুপুরের আহার খেয়ে দিয়ে ঘুম দেয় সে। 8টা নাগাদ মাহিরা মীরাকে সঙ্গে নিয়ে জিতানের ভাইপোর বার্থডেতে এলো। মীরা খুব চমৎকার ভাবে সেজে হিজাব বেঁধেছে। মাহিরা চুল অর্ধবেণী করে ছোট ছোট প্রজাপতি ক্লিপের ভাঁজে ভাঁজে লাগিয়েছে। মেকআপ বিহীন আদলে হালকা লিপস্টিক জড়ানো। জিতানের ভাইপো আলফিকে কোলে নিয়ে ছবি তুলছে জিতান। ড্রয়িং রুমে সাজানো ফাঁকে ফাঁকে তাদের দিকে তাকাচ্ছে। কেক কাটার সময় মানুষের আনাগোনা আরো বৃদ্ধি পেল। মাহিরা হই হুল্লোড় ছেড়ে পাশের খোলা বারান্দায় এলো। মনোযোগ দিয়ে রাতের আকাশ দেখছে। আজ চাঁদবিহীন আকাশ। সেদিন যখন দেখা হয়েছিল নিহালের সঙ্গে তখন আকাশে অর্ধ গোলাকার চাঁদ ছিল। হঠাৎ নিহালের কথা মনে পড়ায় সে বিরক্ত বোধ করলো। পরপর কিছু একটা ভেবে সে নিচে নেমে এলো। ভাই অ্যাটাক করব? ওমর দাঁতে দাঁত চেপে নিহালের পানে ছুঁয়ে বলল। গভীর মুখশ্রীতে মাথা নেড়ে না সূচক জবাব দিল নিহাল। ওমর ভ্রুতে কিঞ্চিত ভাঁজ স্পষ্ট, ক্ষীণস্বরে শুধায়, তেজান তো আপনার জন্যই বাংলাদেশে এসেছে, নিশ্চয়ই কোনো মতলবে। ছিল। এসব রেখে খুঁজে বের করো খন্দকারের মৃত্যুর রহস্য। তেজান ভাবছে আমরা খুন করেছি। ডোন্ট কেয়ার, নেক্সট উইকের আগে বের করবে। নিহাল বলতে বলতে সেই আগের ছদ্মবেশে বেরিয়ে গেল। ওমর সঙ্গে বডিগার্ড নেবার কথা বলার পূর্বে নিহাল বের হয়। কিছুক্ষণ পর মাহিরা জিতানের ফোনে ছোট্ট বার্তা নিক্ষেপ করে বেরিয়ে গেল রাস্তার এ প্রান্ত থেকে ও পাশে। আসার সময় মাহিরা লক্ষ্য করে কিছু কালো পোশাক পরিহিত লোক গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। সে কিছু না ভেবেই অটো নিয়ে পিছু ছুটল। অনেকটা পথ অতিক্রম করে বড় নীরব রাস্তায় এসে তাদের সঙ্গে মাহিরা অটো থামাতে বলল। মাহিরা ভাড়া মিটিয়ে অটোওয়ালাকে চলে যেতে বলল। মাহিরা ধীরে পাশে সামনে এগোবার আগে হঠাৎ পেছন থেকে মুখ চেপে দেওয়ালের ফাঁকে অন্ধকার এক স্থানে নিয়ে এলো। মাহিরা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে একাধিকভাবে, কিন্তু শক্তপোক্ত সুঠাম দেহের কাছে নিজের শক্তি কেবল অতি তুচ্ছ। আচমকা কানে ফিসফিসানি আওয়াজ হবার দরুন মাহিরা থেমে যায়। Stupid women, what are you doing here? শীতল আবহাওয়ায় গরম নিঃশ্বাসের ন্যায় কথাগুলো কর্ণপুরে পৌঁছাতে মাহিরার বুকে অজানা কারণে মোচড় দিয়ে উঠল। বরফ রূপে পরিপূর্ণ জমে গেল। শক্তিশালী দেহের অধিকারী লোকটির শরীর থেকে সেই পরিচিত সুবাস নাকে লাগছে তীব্রভাবে। মাহিরার অজানা থাকে না সে কে। মস্তিষ্কে কোনো বাক্য প্রবাহ যুক্ত হবার পূর্বেই
মাহিরা দ্রুত বেগে নিজেকে মুক্ত করে নেয় নিহালের থেকে। ঘন ঘন নিঃশ্বাস নেবার ফলে বক্ষ উঁচু নিচু হচ্ছে বারংবার। আবছা আলোয় নিহালের মাস্কযুক্ত আদল দেখে শুকনো ঢোক গিরে নিহালের দৃষ্টি তীক্ষ্ণ। তখনও মাহিরার উপর নিক্ষেপ। যে 3 বার দর্শন হয়েছে ভিন্ন রূপে আবিষ্কার করেছে তাকে। বরাবরই সে মাহিরার ভিন্ন সৌন্দর্যের ব্যাখ্যা দিতে অপ্রস্তুত। মেয়েটা না চাইতো তার নিকটে আসছে। এটা কি কাকতালীয়? রুযুগল ভাঁজ করে মাহিরার পানে চেয়ে সে ভাবছে। মাহিরা কম্পিত গলায় ধীরে শুধায়, আপনার সমস্যা কি? আমার সঙ্গে কেন দেখা হচ্ছে আপনার? আপনি কি আমায় ফলো করছেন? মাহিরা অহেতুক বাক্যগুলো বিরক্ত বোধ হয় তার। খপ করে মাহিরার হাত ধরে হালকা কাছে এনে কড়া গলায় বলে, ইটস কোইন্সিডেন্স, বাট এখানে কি কাজ তোমার? মাহিরা কিছুটা বিব্রত বোধ নিয়ে দৃষ্টি নিচু করে হাত রেখে ছাড়িয়ে নিয়ে বলে, আমি ভুল ঠিকানায় এসেছি। ইউ লায়ার। তেজি স্বরে বলেই 2 কদম এগোয় মাহিরা ভীতিকর চোখে মুখে পেছনে সরে এল। নিহালের এগোনোর গতিবেগ বাড়তে দেখে মাহিরা ছুটে পালায়। স্থির দৃষ্টি নিবদ্ধ তার জনশূন্য স্থান থেকে মেইন রাস্তায় এসে থামল সে। সামনে থেকে একটা মোটরসাইকেল হাওয়ার বেগে আসতে দেখে মাহিরা 2 হাত তুলে চেঁচিয়ে থামাতে বলে। মোটরসাইকেল চালিত ব্যক্তিটি মাহিরার ইশারার নিকটে এসে থামল। মুখ থেকে হেলমেট সরাতে মাহিরা তাকে চিনতে পারে। সেই সুপার শপের অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হওয়া রাফিদ নামের ছেলেটি। ঘন ঘন নিঃশ্বাসের সাথে কয়েকটা শুকনো ঠোক গিলে বিক্ষিপ্তভাবে চতুর্দিকে দৃষ্টি বুলায়। রাফিদ মাহিরার শান্ত হবার নির্দেশ দিয়ে কাঁধের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয়। মাহিরা উত্তেজিত হয়ে হাতে তুলে এক নিঃশ্বাসে অর্ধেকটুকু খেয়ে নিজেকে ধাতস্থ করে, বলে, এখান থেকে চলুন, আগে পরে বলবো সব। রাফিদ মাহিরার তারা দেখে বিনা বাক্যে গাড়ি স্টার্ট দিয়ে একটানে ছুটে সামনের দিকে বড় দালানের পেছন থেকে নিহাল বেরিয়ে এলো। তাদের দিকে শুষ্ক দৃষ্টিতে তাকিয়েছিল। আড়াল হতেই নিহাল ফোন বের করে কানে তোলে। আপনি ওখানে কি করছিলেন? কি হয়েছিল আপনার সাথে? রাফিদ প্রশ্নসূচক বাক্য ছুড়ে দেয় পেছনে বসা মাহিরার দিকে। মাহিরা দ্বিধাবোধ নিয়ে কথা এড়িয়ে বলল, যেহেতু সাংবাদিক তাই আমাদের রাত দিন মাইনে রাখে না। আপনি সাংবাদিক? বাহ, তা দৌড়াচ্ছিলেন কেন? এমনি। এড়িয়ে যাচ্ছেন, সমস্যা নেই। ভাগ্যক্রমে আমার সঙ্গে দেখা হয়েছিল। এত রাতে আর কখনো একা বের হবেন না। আদেশ নয়, অনুরোধ। মাহিরা বাধ্য মেয়ের মতো কথা শুনে চুপ থাকে। 2 দিনের দেখা ছেলেটি যেন তার উপর অধিকার ভাগ বসেছে। রাফিদের শরীর থেকে পারফিউমের সুবাস হাওয়ার বেগে মাহিরা নাকে এসে লাগছে। তবে এটা মনে ধরেনি যতটা নিহালের পারফিউমের সুবাস তাকে আকর্ষণ করেছে। বেবি বক্ষে মোচড় দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কারেন্টের বেগে রাফিদের কাঁধে হাত রাখে মাহিরার পানে চেয়ে ম্লান হাসায় নিম্নোক্ত স্বরূপ বলে, শক্তভাবে ধরে বসুন, নয়তো পড়ে যাবার সম্ভাবনা রয়েছে। মাহিরা তার কথায় আরেকটু শক্তভাবে ধরে বসলো। বলল, আপনার বাড়ি কোথায়? এতিমখানায়। এখন আপাতত হাজিবাড়ির পাশে বিল্ডিংয়ে ভাড়া থাকি। বলেন? আমরা তো হাজি বাড়িতেই ভাড়া থাকি, তবে আপনাকে তো কখনো দেখিনি, মানে চোখে পড়েনি। ও, আমি এই মাসেই উঠেছি। ও, কি কাজ করেন? আশরাফাবাদ স্কুলের শিক্ষক। তাই নাকি? জি। অপগুজব করতে করতে কয়েক মিনিট বাদে রাফিদ বাড়ির সামনে এসে নামল। মাহিরা কৃতজ্ঞতা সূচক দৃষ্টিতে তাকে বিদায় দিয়ে ভেতরে এলো। রাফিদও চলে এলো তার বাড়িতে। দরজা খুলে বিদ্যুতের মতো গর্জে উঠল মীরা। রাগান্বিত সুরে বলে, না বলে কোথায় গিয়েছিলে? মা, আমি কত টেনশনে ছিলাম জানো? কুল ডাউন, আমি তো জিতানকে টেক্সট দিয়েই গিয়েছিলাম। মানে কি? আগে বল কোথায় গিয়েছিলি? মহিমা বেগম গমগমে গলায় জানতে চাইল। নতুন মিশনে। রাত বেরাতে মিশন আমার পছন্দ না মাহিরা, দিতে বাজারে এমন ভুল না হয়। মায়ের করা আদেশ শুনে সে আর কিছু বলার সাহস দেখালো না। মীরা বলল, হাত মুখ ধুয়ে এসো, খাবে। জিতান তোমার ও আম্মুর খাবার দিয়ে গেছে। মাহিরা প্রত্যুত্তরে রুমে চলে এলো। কিছুক্ষণ বাদেই সে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, গভীর ভাবনায় মশগুল। আর তার প্রতিটা ভাবনা জুড়ে রয়েছে নিহাল, এই একটা লোক যাকে মাহিরার কাছে অস্বাভাবিক লাগে এবং ভয় পায়। তবে ভয়কে জয় করে নিহানের সঙ্গে তাকে ভাব জমাতে হবে।
কিন্তু এর আগে ওমরের সঙ্গে বন্ধুত্ব করা অতি জরুরি। তো রাতে একা না বের হলে ভালো হয় ভাই, আপনার শত্রু এখন এখানে আছে। ওমরের কথা শুনেও নিহাল পাত্তা দিল না, উল্টো প্রসঙ্গ পাল্টে ওমর বলে, 10 জন মেয়ে নিখোঁজ। মেয়েদের নিখোঁজ হবার পেছনে কার হাত আছে এটা নিশ্চয়ই জানেন। অর্ডার দিন, খুন করে গুম করে মেরে ফেলবো লাশ। বিষাক্ত সাপকে হত্যা করার পূর্বে তার বিষ দাঁত ভেঙে ফেলা অতি জরুরি। আয়নায় নিজের প্রতিবিম্বের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ রেখে বলা, জার্নালিস্ট আমাদের পিছনে মাহিরা। মাহিরা নামটি শুনে নিহাল সেকেন্ড কয়েক স্থির হয়ে দাঁড়ায়। পরপরই সরু চোখে তাকে শাহাদাত আঙ্গুল দ্বারা কপালে চুলকানোর ভঙ্গিতে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমাদের দুবাই যেতে হবে। এত দ্রুত না। তেজান এখানে এসেছে কি উদ্দেশ্য নিয়ে জানাটা খুবই জরুরি। আমাদের নতুন কিছু বডিগার্ডদের ট্রেনিং করাতে হবে। আমি ভাবছি কারাতের মাস্টারকে আনবো। 5 জন মেয়ে গার্ড নিয়োগ দাও, তাদের ট্রেনিং করাও একত্রে। তাহলে মেয়ে ট্রেনার আনতে হবে। বাট গোপনীয়তা বজায় রেখে। নাও লিভ। সোজা সাপটা বলল। ওমর বেরিয়ে এলো বাইরে। একজন লোকের সাথে কথা বলতে বলতে নিজের কক্ষের দিকে এগোচ্ছে। তেজান একটি 14 বছরের ছোট্ট মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পরিশেষে তাকে মেরে ফেলে। লাশ গুম করার দায়িত্ব লোকেদের দিয়েছে নিশ্চিন্তে। স্মোকিং ও মদ্যপানে ব্যস্ত। মেয়ের নেশা তার আগের থেকে। নাসিম পাশে দাঁড়িয়ে মনিটরের মাধ্যমে 2 জন লোককে বাইরে ঘোরাঘুরি করতে দেখতে পায়। যেহেতু লোকের মুখে মাস্ক ছিল, এই জন্য তার মুখশ্রী দেখায় ওয়ে নেই, চেনারও উপায় নেই। তেজান তার ছিল হাসি প্রদান করে বলল, এটা নিহালের লোক। নিহালও হতে পারে। নেক্সট টাইম অ্যালার্ট থাকবে, দেখা মাত্রই শুট। ওকে, মেয়েগুলো কি করব? আর কজন লাগবে? 20 জন লাগবে। কালেক্ট করে মালয়েশিয়ায় ট্রান্সফার করো। আমরা কি পারবো? নিহালের লোক, তার উপর পুলিশের কড়া চাপ। হাসলো তেজান। মেয়েদের অচেতন করে কফিনের মাধ্যমে পাচার করার ব্যবস্থা করো বলে। নাসিম ভ্রুকুটি করে তাকায়। তার বসের এই ক্রিটিক্যাল আইডিয়া শুনে সে হতবাক, তবে মুখ খুলে না। সকাল সকাল মনটা তাজা হয়ে যায় পুরনো মাস্টারের ডাক পেয়ে। সে খুব খুশি। অতি দ্রুত তার সাথে দেখা করার জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। আজ নিউজ প্রচারের জন্য যাবে না বলে পারমিশন নিয়ে নেয় স্যারের কাছ থেকে। ঘণ্টাখানিকের পর মাহিরা তার কারাতের মাস্টারের সঙ্গে নিহালের বাড়িতে হাজির হয়। মূলত ওমর তার মাস্টার জুনায়েদ হানিফকে হায়ার করেছে ট্রেনিংয়ের জন্য। হানিফ তার সঙ্গে প্রিয় দক্ষ স্টুডেন্ট। মাহিরাকে তার সঙ্গে মেয়েদের ট্রেনিং করানোর জন্য নিয়ে এসেছে। প্রথম যখন মাস্টার অফার রাখে তখন সে নিজ দায়িত্বে নিষেধ করে দেয়, তবে নিহালের নাম শুনে কোনো প্রকার না ভেবে তুম করি হ্যাঁ বলে দেয় এবং স্যারকে বলে কয়েকদিনের ছুটি নিয়ে নেয় মাহিরায়। মাফিয়ার বিষয়ে তথ্য বের করার কথা জানিয়ে আগেও মাহিরা তাকে আশাহত করেনি, এবারও করবে না ভেবে স্যার রাজি হয়ে যায়। সে তো নিহালের বাড়িতে আনাগোনার প্রচেষ্টা পরিকল্পনা করেছিল, আর এত সুন্দর অফার পেয়ে সে মহা খুশি। মাইরা মাস্টার ডাকে চৈতন্য ফিরে তাদের মুখে মুখি মাস্ক পরিত নিহাল ওমর তীক্ষ্ণ দৃষ্টি নিহালের তার ওপর। ওমর আর চোখে বারে বারে দেখে মাহিরাকে। মাস্টার তাদের উদ্দেশ্যে বিনয়ী স্বরে বলল। ওমর 1 মাসের বেশি প্রয়োজন ট্রেনিং। দক্ষ হিসাবে আপনি যত দ্রুত সম্ভব শিখাবেন বলে। জি আমি চেষ্টা করব, কিন্তু মেয়েদের সেলফ ডিফেন্স শিখতেই 6 মাস লেগে যায়। সেক্ষেত্রে মাহিরা ট্রেনিং দ্রুত করাবে। মাহিরা জোর করে মৃদু হাসি প্রদান করে ওমরের পানে দৃষ্টি ফেলে। নিহাল গম্ভীর মুখশ্রীতে চোখ বুজিয়ে নিয়ে পরপর মেলে উঠে স্থান ত্যাগ করল। কোনো না কোনোভাবে মাহিরা যুক্ত থাকে মনে মনে, সেটি ভেবে নিহাল ইরিটেট। মাহিরা নিহালের পিঠের পানে চেয়ে পিড়বিড় করে কয়েকটা ইংরেজি গালিগালাজ করে। ওমর এবার শান্তভাবে বলে, আপনারা ট্রেনিং চলাকালীন আমাদের গেস্ট রুমে অতিথি হিসেবে থাকবেন, দরকার হলে বাইরে যাবেন, কোনো সমস্যা নেই। আমার আপত্তি নেই। মাস্টার বলল। মাহিরা চুপ হয়ে রয়, ইনিয়ে বিনিয়ে বলে, আমার পক্ষে এটা সম্ভব না। তাহলে আপনি আসতে পারেন। দ্রুত বেগে বলল ওমর। আমি সেটা বলিনি, আমি করতে চাইছি, আম্মুর অনুমতি নিতে হবে। তো আচ্ছা তো নেও। 2 কাঁধ উঁচু করে বলল ওমর। হ্যাঁ। মাথা দুলিয়ে সম্মতি দিল।
সাংবাদিক হয়ে তোমার মেয়ে পাগলি হয়ে গেছে আম্মু। মানে মাফিয়ার তথ্য বের করার জন্য তাদের বাড়িতেই অতিথি হিসেবে থাকবে। এটা কেমন লজিক? আই ডোন্ট নো। মীরা সম্পূর্ণ বাক্যগুলি বলে বিরক্ত হয়ে টুলে বসল। মাহিরা মীরার বিরক্ত মুখশ্রী পানে সে বলল, সবকিছুর লজিক খুঁজতে যাস না। এক ঢিলে দুই পাখি ধরার ধান্দা পেয়েছি। এক মাফিয়াদের এভিডেন্স, 2 টাকা আয় করা।